করি তোমাদের আজকের লাইভে তোমরা ওভারঅল বি ইউনিটের যা যা ওরিয়েন্টেশন প্রয়োজন, যা যা ইনফরমেশন প্রয়োজন, সেগুলো সবকিছু তোমাদেরকে আমরা ধাপে ধাপে দেখিয়ে দিতে পারবো। অ্যান্ড তোমাদেরকে কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাদেরকে জানাবে, কোয়েশ্চেনগুলো উত্তর করে দিতে পারবো। সাকিব বিন রাশিদ ভাই আসছেন, তিনি তোমাদেরকে তোমাদের ওভারঅল কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে, আসন সংখ্যা কিরকম, সেগুলো নিয়ে একটা বিস্তারিত ধারণা নিবেন। সো ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ মনজেরিন। আচ্ছা, সো এই পর্যায়ে আমি আমার সাথে আরেকজনকে ডেকে নিব। মেহজাবিন, কাম ওভার। সো একটা কোয়েশ্চেন নিয়ে সবসময় আমরা একটু স্ট্রাগল করি যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় টার্গেট করে পড়াশোনা করি বা একটা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়াশোনা করি, তখন আমরা আমাদের চয়েস গুলোকে কেমনে করে সাজাবো, মানে আমি কি একটা ইউনিটকে মাথায় রেখে আগাবো? সো মেহজাবিন, ইফ আই আস্ক ইউ, তোমার ইউনিট চয়েস গুলি কিরকম ছিল, যে তুমি কেমনে করে প্রসেস করলা যে আমি কোনটা কোনটা পড়তে চাই? থ্যাংক ইউ। আচ্ছা, এটা নিয়ে আমি এর আগের আই থিঙ্ক ওরিয়েন্টেশন লাইভ যেটা ছিল সেখানেও কথা বলেছি। সেটা হচ্ছে, আর মুনজারিন আপু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বললেন, যে নিজেদের স্ট্রেংথ, নিজেদের ক্যাপাবিলিটিসগুলো আইডেন্টিফাই করা। হ্যাঁ, সো আমি খুবই শিওর ছিলাম যে আমার ইংলিশটা একটা স্ট্রেংথের জায়গা। সো আমি ইংলিশ খুব ভালো পারি। হ্যাঁ, এবং আমি জানি যে ডি ইউনিটে এই ইংলিশটার উপরে অনেকখানি ফোকাস দেওয়া হয়, আমাদের তৎকালীন ডি ইউনিট, এখনকার বি ইউনিট। হ্যাঁ, আর এর পাশাপাশি আমি জানতাম যে আমি সায়েন্সের সাবজেক্টটা খুব একটা ভালো না। সো এই জন্য আমি চিন্তা করলাম যে আমি আমার ফোকাসটা যদি এখন জেনারেল নলেজের উপর লাগাই, তাহলে হয়তো আমি সেখানটাতে আরো বেটার করতে পারবো। এবং জেনারেল নলেজ ব্যাপারটা এরকম যে এভরিওয়ান স্টার্টিং আ ফ্রেশ, রাইট? কেউ কেউ একটু আগের থেকেই ভালো পারে, প্রতিদিন পত্রিকা পড়ার অভ্যাস আছে। হ্যাঁ, তারা একটু আশেপাশে কি হচ্ছে এগুলো খবরাখবর রাখে। হ্যাঁ, আবার অনেকে আমরা আছি যারা কিনা একটু ওইটাতে খুব একটা ভালো না। হ্যাঁ, কিন্তু আমাদের সবার জন্যই সুযোগ আছে টু কভার দ্যাট গ্রাউন্ড। সো ওয়েন আই নিউ যে আমার এই দুইটা জায়গা আমার জন্য পসিবল স্ট্রেংথ হতে পারে। বাংলায় আমি খুব একটা ভালো ছিলাম না, বাট ওই যে আমি জানতাম যে ডি ইউনিটের তিনটা তো জায়গা আলটিমেটলি ছিল আমাদের জন্য, বাংলা, ইংলিশ আর জেনারেল নলেজ। আর আমি জানতাম যে দুইটাতে আমি মোটামুটি ভালো করতে পারবো। সো এই জন্য আমি এটাকে নিজের জন্য বেছে নিলাম, ইনস্টেড অফ এই ইউনিটের উপর খুব বেশি ফোকাস না করা। আইবি এর জন্য আই থিঙ্ক তুমি আমি দুইজনই বেশ কিছুদিন অনেক খাটাখাটি করেছিলাম। ইউ আর ভেরি গুড অ্যাট ইট। আমি 1 মাস যেতে না যেতে বুঝলাম যে এটা আসলে আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট। সো ওই যে নিজের সাথে অনেস্ট থাকাটা, নিজেকে বিট্রে না করা যে না আমি পারবো, না আমি পারবো, আরে আইবিএতে যদি আমার ফ্রেন্ডের হয়ে যায় তাহলে আমারও হয়ে যাবে। হ্যাঁ, এই জাতীয় নিজেকে ইলুশনের মধ্যে রাখার সময় আসলে এটা না। হ্যাঁ, এই টাইমটা হচ্ছে নিজের সাথে একদম অনেস্ট হয়ে থাকা। সো আই থিঙ্ক আমি যেই মুহূর্তে বুঝতে পারলাম যে আইবি আমার জন্য হবে না, সাথে সাথে সুইচ টু ডি ইউনিট বা এখনকার বি ইউনিট। মানে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু তোমাকে অনেক ভোগাবে, পার্টিকুলারলি এই সময়টাতে। সো বি ইউনিট নিয়ে আমরা যখন একদম শুরুতে বলছিলাম যে এটা কিন্তু শুধু একটা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিট না, বি ইউনিটের কনসেপ্টটা আসলে আরো বড়। আজকে আমরা দেখাবো যে বি ইউনিট বলতে আমরা সাধারণত বুঝি এই তিনটা সাবজেক্টকে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এবং এইটাই একটু একটু পরিবর্তিত হয়ে অনেক জায়গায় অনেক ভাবে আসে। তো সেই জিনিসটা একটু দেখবো। ফর এক্সাম্পল, আমি শিওর যারা যারা মানবিকে আছো কিংবা যারা যারা বিভাগ পরিবর্তন করতে চাও, তাদের 1 নাম্বার উদ্দেশ্য, 1 নাম্বার চয়েস হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট। এটা তোমরা ইতিমধ্যে ফিগার আউট করে ফেলেছো যে এইটাই হচ্ছে বিভাগ পরিবর্তন কিংবা মানবিকের 1 নাম্বার জায়গা। কিন্তু অনেকে যে প্রবলেমটাতে পড়বে সেটা হচ্ছে যে এটা তো কম্পিটিশন আছে। কেমন কম্পিটিশন? 2934টি আসন আছে, এর মধ্যে আর্টসে আছে 1744টি এবং সায়েন্সের আছে 908টি, বিজনেস স্টাডিজে আছে 282টি। একটু ক্ল্যারিটি দেই, খুব ইম্পর্টেন্ট এটা, সেটা হচ্ছে আসন কিন্তু আলাদা আলাদা। তুমি যদি সায়েন্স থেকে পড়ে আসো বা হিউম্যানিটিস থেকে পড়ে আসো বা বিজনেস থেকে পড়ে আসো, তোমাদের আসন কিন্তু আলাদা আলাদা। একটু উদাহরণ দিয়ে বলি, মেহজাবিন আপু ডি ইউনিটে ছিল কততম? আমার পজিশন ছিল 209। 209। ওর এসেছিল অর্থনীতি, আমি ছিলাম 116। আমার র্যাঙ্ক কিন্তু বেটার, কিন্তু আমার এসেছে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন। কারণটা কোথায়? কারণ দেখায় দেই, বিজ্ঞানে 908, বিজনেস স্টাডিজে 282। তার মানে বিজ্ঞানের আসন অনেক বেশি, প্রায় 3 গুণ 4 গুণ বেশি। সুতরাং বিজ্ঞানে একটু পরের দিকে র্যাঙ্ক থাকলেও বেটার সাবজেক্ট পাওয়া যায়, বিজনেসে রাদার চান্সটা কম তুলনামূলকভাবে, কিন্তু আসন কিন্তু আছে, সেটাও একটা খুব লেজিটিমেট আসন। আমি নিজে চান্স পেয়েছি, নিজে পড়েছি দেখেই তো বলতেছি। যারা হিউম্যানিটিস থেকে পড়াশো তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ, 1744টি আসন, এই আসনে কেউ ভাগ বসাতে পারবে না। সো ঢাকা বিশ্ববিদ্যালয় যতগুলো ইউনিটে পরীক্ষা হয় সব থেকে বড় ইউনিট কিন্তু বি ইউনিট, ঠিক আছে? এ আর সি এর এত আসন না। সো এইটা একটা বিশাল বড় সুযোগ। আই থিঙ্ক অলসো নিজের অবজেক্টিভ ডিসাইড করার সময় এটা কিন্তু মাথায় রাখা খুবই জরুরি যে আমার আসলে ওখানে পসিবিলিটি কিরকম বা প্রবাবিলিটি অফ মাই এডমিশন কিরকম। হ্যাঁ, সো যারা সি ইউনিটের আছে বা যারা সায়েন্সে আছে, মোস্টলি সি ইউনিটে যারা কমার্স থেকে এসেছেন, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি
কমার্স মানে বিজনেস স্টাডিজ থেকে যারা এসেছে তাদের জন্য কিন্তু ডেফিনেটলি এই বি ইউনিটের পাশাপাশি আরো কিছু অল্টারনেটিভ থাকা খুবই ইম্পর্টেন্ট। সো উই ওয়ান্ট টু শো ইউ ড্রিমস বাট উই ডোন্ট ওয়ান্ট টু শো ইউ ড্রিমস দ্যাট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু অ্যাচিভ। অ্যাবসলিউটলি। সো নিজেকে আগে অ্যাসেস করে নাও। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা তোমাদেরকে বলতে চেতাম যে তুমি যেই বিভাগ থেকে পড়ে আসো না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি যেই সেকশন গুলো আছে সেইখানটাতে কিন্তু এই ধরনের বিভাজনটা নাই। তার মানে আমি সায়েন্স থেকে পড়ে আসছি, আমার ঢুকতে বেশি কষ্ট হবে, কম কষ্ট হবে, এই জিনিসটা কেবলমাত্র ঢাকা ভার্সিটিতেই হচ্ছে। যদি তুমি একই প্রস্তুতি নিয়ে, দিস ইজ দ্য বেস্ট পার্ট, এই একই প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে বাংলা ইংরেজি জেনারেল তুমি পড়ে ফেললে, একই প্রশ্ন নিয়ে তুমি জাহাঙ্গীরনগর বি ইউনিটেও পরীক্ষা দিতে পারবা, প্লাস ম্যাথ এবং আইকিউটা লাগবে। কিছু পাজল সলভ করতে হবে, কিছু পাটিগণিতের অঙ্ক দিবে, কত কঠিন অঙ্ক দিবে, ক্লাস 8-এর অঙ্ক দিবে লিটারালি। ওইখানটাতে আমি যখন জাহাঙ্গীরনগর বি ইউনিট পরীক্ষা দিতে গেছিলাম, ক্যালকুলেটর আমাদের সময় অ্যালাউড ছিল, আমি ভুলে গেছি ক্যালকুলেটর আনতে, আমার কোনো সমস্যা হয় নাই কারণ অঙ্ক এত সহজ ছিল। সেম আমিও, আর আমি কিন্তু সাকিবের থেকে অঙ্কে আরো অনেক বেশি দুর্বল, আমিও ক্যালকুলেটর নিয়ে যাই নাই কারণ সাকিব উপদেশ দিছিল যে ক্যালকুলেটর নেওয়া যাবে না। হ্যাঁ, ওখানে গিয়ে দেখি ক্যালকুলেটর সরাসরি, কিন্তু আমিও অঙ্কের দুর্বলতা থাকা সত্ত্বেও খুব ইজিলি ক্যালকুলেটর ছাড়া ম্যাথসগুলো সলভ করতে পেরেছিলাম। সুতরাং ম্যাথ এবং আইকিউর কোশ্চেন খুব কঠিন হবে না। 10 মিনিট স্কুল থেকে কিন্তু আমরা এই পরীক্ষাগুলোর আগে একটুখানি ম্যাথ, একটুখানি আইকিউ পড়ায় দেই। সুতরাং যদি মনে করো যে ভাই এই প্রস্তুতি নিয়ে এটা করতে পারবো কিনা, পারবা, কারণ আমরা তোমাকে লাস্টের দিকে গিয়ে হেল্প করে দিব পরীক্ষার আগে দিয়ে। ওইটা নিয়ে চিন্তা করো না এবং এটা নিয়ে খুব টেনশন করার কিছু নাই। সো এইটা নিয়েও কিন্তু এই বি ইউনিটেও কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, সোশ্যাল সায়েন্সের এবং হিউম্যানিটিজের অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। এখানে 345টি আসন এবং এটা তোমাদের জন্য অনেক বড় একটা সম্ভাবনা। জাহাঙ্গীরনগর সি ইউনিটেও এইরকম 440 সাবজেক্ট আছে, প্রায় একই রকম যে বিষয় থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং প্রাসঙ্গিক সাবজেক্ট। এই সি ইউনিটের অভ্যন্তরে যে সকল বিষয়গুলো রয়েছে তার সাথে প্রাসঙ্গিক দু একটা সাবজেক্ট থাকতে পারে। তুমি কি বলতে পারবে যে সি ইউনিটে কি কি সাবজেক্ট থাকে বা এই রেলেভেন্ট সাবজেক্ট মানে কি আসলে? ওকে, সো এইটা সিইউডি ইউনিট। আচ্ছা, সি ইউনিটে বেসিক্যালি যেটা হয়, জিকের সাথে রিলেভেন্ট সাবজেক্ট বলতে হচ্ছে একটু ক্লাসিক জিকেটা বেশি আসে। অর্থাৎ হচ্ছে আমরা যখন ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিই, আমাদের কিন্তু একদম কলা সাহিত্যের ইতিহাস নিয়ে খুব বেশি ডিপ ডাউন করতে হয় না, একটা দুইটা হয়তো বা প্রশ্ন আসে। কিন্তু জাহাঙ্গীরনগরের যে সি ইউনিটটা, এই জাহাঙ্গীরনগরের সি ইউনিটটা হচ্ছে একেবারে কলা অনুষদ ভিত্তিক যে প্রশ্নগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ হচ্ছে একদম ফর এক্সাম্পল চর্যাপদের বিভিন্ন ঘটনা জানতে চাওয়া হয়, এক্স্যাক্টলি এরকম আরো চর্যাপদ তো সবচেয়ে কমন, এছাড়াও আরো এরকম জিকে রিলেটেড প্রশ্ন করা হয়, যেটা হয়তো বা একদম সরাসরি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে ধরনের প্রিপারেশন নেই সেটার সাথে খুব একটা রিলেভেন্ট না, একটু আলাদা ধরনের জেনারেল নলেজ এখানে পড়তে হয়। থ্যাংক ইউ সো মাচ ফারহান। সো এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, ইকোনমিক্স। তো দেখতে পাচ্ছ যে ওই ঘুরে ফিরে ওই তিনটা সাবজেক্টের সাথে একটা এক্সট্রা এইভাবে করে থাকছে। সিইউ বি ইউনিটেও তাই, আর ইউ এই ইউনিটেও হুবহু তাই। জি গুচ্ছ, এই গুচ্ছটা স্বর্ণা খুবই মজার একটা জায়গা। সো একটু যদি স্বর্ণা দেখতে পাবো যে 6129টা আসন শুধুমাত্র গুচ্ছতে, মানে বাকি সবগুলো যোগ করলে যতগুলো আসন হয় গুচ্ছর একটাতেই ততগুলো আসন। আমাদের গত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের অনেকেই শিক্ষার্থী ছিলেন আগের ব্যাচে যে আমাদের প্রাইমারি যে সাবজেক্টটা ছিল সেখানটাতে মনোভূত সাবজেক্ট পাননি বা চান্স পাননি, কিন্তু পরবর্তীতে গুচ্ছ পরীক্ষা দিয়ে মনের মতো সাবজেক্ট পেয়েছেন, মনের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছেন। মনে রাখবেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু অনেকগুলা বেনিফিট আছে। সুতরাং আমরা ঢাকা ভার্সিটিতে না পড়তে পারলে জীবন নষ্ট হয়ে যাবে, এই মানসিকতা থেকে বের হয়ে আসুন। ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বেন, নিজের মতো পড়াশোনা করবেন, ভালো সিজিপিএ রাখবেন, পাশাপাশি স্কিল শিখবেন। যদি এগুলো সব ঠিক থাকে না, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি যে ময়মনসিংহর শিক্ষার্থীরা, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চমৎকার করে, দেশের ভিতরে দেশের বাইরে চমৎকার করে। সুতরাং এই যে আমাদের একটা মোহ যে ঢাকা ভার্সিটি হতে হবে, জাহাঙ্গীরনগরই হতে হবে, এইটা থেকে একটু বের হই, আমাদের একটু প্ল্যান এ প্ল্যান বি গুলা সেট করা দরকার।
হ্যাঁ, গুচ্ছ কিন্তু তুচ্ছ তুচ্ছ নয়, নয়। গুচ্ছ কিন্তু তুচ্ছ নয়, তাই গুচ্ছকে তুচ্ছ করা যাবে না। 22টা বিশ্ববিদ্যালয়, ভালো ভালো 22টা বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো সাবজেক্ট, ভালো ভালো ফ্যাকাল্টি এখানটাতে আছে। সুতরাং একটু বুদ্ধি করে প্রিপারেশন নিব। মোটটা বলে দিই না, মোট এর উপর 13,608টা আসন, 13,608টা আসনের জন্য প্রস্তুতি হবে কেবলমাত্র এই 3টা সাবজেক্ট প্লাস কিছু যোগ বিয়োগ করে পড়ে নিতে হবে, এবং এর সব প্রিপারেশন হবে 10 মিনিট স্কুলে একটা কোর্সের ভিতরে। অলরাইট, সো যদি এখন মনে করো পাবলিক বিশ্ববিদ্যালয় তো অনেক দূর, আমার তো এই 2,934টা সিটের মধ্যে আমি পাবো না, 2,934-এর মধ্যে যদি নাও পাও 13,608-এর মধ্যে পাবা, এবং এই 13,608-এর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। সুতরাং স্বপ্নটাকে বড় করো, মানুষ তার স্বপ্নের সমান বড়, তাই স্বপ্নটাকে বড় করো, স্বপ্নটাকে বড় করলে তুমিও বড় হবা। আচ্ছা, কমেন্ট সেকশনে কয়েকটা কোয়েশ্চেন বারবার দেখতে পাচ্ছি, এগুলো অ্যান্সার তুমি বলতে পারবা, এই জন্য তোমার কাছেই বলছি। একটা হচ্ছে ভাই বই কবে আসবে, এটা একটা বার্নিং কোয়েশ্চেন, আর আরেকটা হচ্ছে কি আমাদের কোর্সটা শুরু হবে কবে থেকে? আচ্ছা, কোর্সটা আনুষ্ঠানিকভাবে মোটামুটি আজকে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু এই ওরিয়েন্টেশন ক্লাসটার মাধ্যমেই কিন্তু কোর্সটা শুরু হয়ে গেছে। আমরা খুব দ্রুতই আমাদের যে একাডেমিক ক্লাসগুলো সেগুলো শুরু করব। একটা মজার তথ্য বলে রাখি, আমাদের শুরুতে বেশ কিছু ফ্রি ক্লাসেস থাকবে, যেই ক্লাসগুলোতে আপনারা যদি কোর্সে ভর্তি নাও হন তবুও আপনারা পার্টিসিপেট করতে পারবেন। আমাদের এমনি স্কুল পেজ থেকে ক্লাসগুলো করা হবে। সো আপনি যদি মনে করেন একটা ক্লাস করে আমি ভর্তি হতে চাই, সেটাও আপনাদের আমন্ত্রণ থাকলো। সো আমাদের কাল পরশু থেকে ক্লাস একদম পুরোদমে শুরু হয়ে যাবে। রুটিন কিন্তু ইতিমধ্যে দিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা গ্রুপে চলে যান, দিয়ে দেওয়া হয়েছে, সুপার, ফারহান জানতো, এটা আমি জানতাম না। রুটিন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে আমাদের 10 মিনিট স্কুলের গ্রুপ, যেটা অ্যাডমিশনের যে গ্রুপটা আছে, গ্রুপের মধ্যেই তোমাদের রুটিন দিয়ে দেওয়া হয়েছে। আমি অ্যাডমিনদেরকে একটু রিকোয়েস্ট করবো কমেন্ট সেকশনে আমাদের গ্রুপের লিঙ্কটাও দিয়ে দিতে। আমাদের গ্রুপটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি গ্রুপ, যেখানেতে আমরা অ্যাডমিশনের গাইডলাইন, কন্টেন্ট, ইনফরমেশন সব রেগুলারলি পোস্ট করব, প্লাস আমাদের কোর্সের রুটিনটা পোস্টেড থাকবে। তাই কোর্সে ভর্তি হন আর না হন, গ্রুপে চলে আসেন, তাহলে ইনফর্ম থাকবেন, সবসময় ইনফরমেশন পেতে থাকবেন। সো গ্রুপটাতে কানেক্টেড হয়ে যান, সবাই একটু গ্রুপটাতে চলে আসবেন। সো আর কোনো কোশ্চেন আছে ওদের? না, আমি তো দেখলাম। ও, বই খুব দ্রুত চলে আসবে। বই আমরা অলরেডি প্রিন্টে চলে আসছি, বই খুব দ্রুতই চলে আসবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমরা যত দ্রুত চলে আসবে তত দ্রুত আপনাদের কাছে পৌঁছাতে পারবো। ওকে, এরপরে একটা মজার জিনিস, এটা হচ্ছে ক্রস রোড। ক্রস রোড মানে হচ্ছে যে আমরা কোন দিক থেকে কোথায় যাব, কোন দিক থেকে কোথায় আসতে পারবো। সো অ্যাসেসমেন্টের কথা আমরা বারে বারেই বলছি, যে কারণে আমরা ডিউ ড্রিমার্স এক্সামটা লঞ্চ করেছিলাম, যে আপনার স্বপ্ন কত বড় হতে পারে, আপনি স্বপ্নের কোন জায়গায় আছেন সেটা দেখার জন্য। সো বেসিক যাদের ভালো, বেসিক ভালো মানে মেজাবিন, তোমার বেসিক কোনটাতে ভালো? ইংরেজিতে। আর কোনটাতে ভালো? জেনারেল নলেজে অনেক কষ্টে ভালো করে, অনেক কষ্টে। ওর বেসিক ভালো না, কিন্তু বেসিকের উপরে যে বলে না মন্ত্রে সাধন নয় শরীরে পাতন, ও অনেক খেটেছে সেটার উপরে। সো আপনি দেখবেন যে এই 3টা সাবজেক্টের উপরে কোনটাতে আপনার বেসিক ভালো আছে। যদি ইংরেজিতে বেসিক ভালো থাকে বা বাংলায় কোনো একটাতে ভালো বেসিক থাকা উচিত, না হলে কিন্তু ভালো স্কোর করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, আমি দেখছিলাম কমেন্ট সেকশনে অনেকে বলেছিল যে আপু ইংরেজিতে তো বেসিক ভালো না, একটু তাহলে তুমি চিন্তা করে দেখো যে তোমার বাংলার বেসিক কতটুকু ভালো, কারণ বাংলা কিন্তু আমরা অনেক স্কুলগুলোতে অনেক জোর দিয়ে পড়ানো হয়ে থাকে। সো যদি তোমার মনে হয় যে ইংলিশে দুর্বলতা, টেনশন করার কিছু নাই, একটা সাবজেক্টে দেখা যায় যে কারো না কারো একটু দুর্বলতার জায়গা থেকে যে একটু গ্যাপ রয়ে যায়, হ্যাঁ, কিন্তু তোমার যদি বাংলা একটা স্ট্রেংথ থাকে, তাহলে সেটাকেই তুমি যতটা সম্ভব শানিত করার চেষ্টা করো, যাতে তুমি একদম মানে পারফেকশন লেভেলে চলে যাও, বা তুমি দিন দুনিয়ার খবর রাখো, জেনারেল নলেজ তুমি অনেক জানো, জেনারেল নলেজে তখন তুমি একদম ভালো মতো ইনভেস্টেড হয়ে যাও। রাইট। সো আর আমরা কিন্তু ইংরেজিটা এমনিতেও একটু জোর দিয়ে পড়াই, কারণ আমরা জানি যে এইচএসসি বা এসএসসির বদৌলতে আমরা যে গ্রামারটা শিখেছি অনেকটাই কেতাবি গ্রামার হয়, আমরা মানে সূত্রের মতো মিলাতে পারি, কিন্তু ব্যবহারিকটা পারি না। তো এই কারণটাতে আমরা একটু গোড়া থেকেই পড়াবো। যদি অতিরিক্ত হেল্প তোমরা চাও, আমার একটা কোর্স আছে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স, মুনজিরিনাপুর একটা কোর্স আছে ঘরে বসে ইংলিশ গ্রামার। সো 10 মিনিট স্কুলে ইংলিশ শেখার মানে আমরা তো ইংলিশ দিয়েই শুরু, ইংলিশ দিয়েই শেষ 10 মিনিট স্কুল, তাই না? সো আমাদের শিক্ষার্থীরা ইংরেজি পারবে না, এটা হইতে পারে না। ঠিক আছে, সো আমাদের কাছ থেকে ইংরেজি সাপোর্ট চাইলে অনেক সাপোর্ট পেয়ে যাবা। প্লাস যদি 10 মিনিট স্কুলের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, গত বছরের যে ইংলিশ ক্লাসগুলো আছে সেগুলো তুমি পেয়ে যাবা।
সো তুমি যদি আগের থেকে একটু ঝালাই করে নিতে চাও, আগের বছরের ক্লাসগুলি করে ফেলো। অফকোর্স রিপিট হবে, ভালো তো, তোমার জন্য তো দুবার পড়া দরকার। সো আগের বছরের ক্লাসগুলো করে ফেলো, এই বছর আমরা আবারও ক্লাস করাবো। আচ্ছা, আর একটা কথা, আচ্ছা আমার কথা মনে হয় শোনা যাচ্ছে না, মাইকে প্রবলেম কোনো একটা সমস্যা। আচ্ছা, আরেকটা যেটা বারবার অনেক জায়গায় দেখছি, গতবারে লাইভ লঞ্চের সময় দেখেছিলাম, আজকেও দেখছি কমেন্ট সেকশনে, যে অনেকে বলছে আমার আসলে কোনোটাতেই খুব বেশি স্ট্রেংথ নাই, আমার তো কোনো কনফিডেন্স নাই, আমার কি হবে। এখানে জাস্ট আমরা পার্সোনাল বেসিসে বলতে পারি এতটুকু, যে এই কোয়েশ্চেন ইংলিশ পার্টিকুলারলি অনেক বেশি কঠিন কিন্তু হয় না। সি ইউনিটে যে কোয়েশ্চেন, বি ইউনিটে যে কোয়েশ্চেন আছে সেটা এমন কোনো কঠিন ইংলিশ না। হ্যাঁ, সেটা কিন্তু তুমি এখনো প্র্যাকটিস করে আমাদের সাথে থেকে আমাদের ক্লাসগুলো করে তোমরা কিন্তু নিজেদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা বের করতে পারো। একইভাবে কোনো না কোনো একটা বছর হয়তো কোনো না কোনো একটা কোয়েশ্চেন একটু কঠিন চলে আসে, কিন্তু সাধারণত যেই স্ট্যান্ডার্ড লেভেল অফ কোয়েশ্চেন সেটা আসলে অনেক বেশি কঠিন যে হয় তা কিন্তু না। সো অনেকেই বলছে যে বেসিক যদি কোনোটাতেই ভালো না হয় তাহলে কি করব। সো তোমাদের জন্য সেটা বলছিলাম, কিছুক্ষণ আগে বলছিলাম যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। যারা যারা নিজেদের প্ল্যান বি, প্ল্যান এ, প্ল্যান সি, প্ল্যান ডি ঠিক করো নাই, তাদের জন্য একটা প্ল্যানিং আমরা করার চেষ্টা করেছি। সবার আগে প্ল্যান এ রাখো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, দেশের শ্রেষ্ঠ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, এটা টার্গেট রাখো। স্বপ্ন বড় করে দেখবা, পরিশ্রম ভালো করে করবা, বাট প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সব খারাপটার জন্য মানসিক শারীরিকভাবে প্রস্তুত থাকবা। সো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট। এরপরে প্ল্যান বি আর ইউ সি ইউ, ঠিক আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একই জিনিস পড়া লাগবে, কিন্তু এগুলিতে পড়তে পারবা। পাশাপাশি প্লিজ অ্যাডমিশন টেস্টের সময়, এটা সাকিব বাকিটা গো থ্রু করার আগে একটু বলে ফেলি যাতে তোমরা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় আমরা সবচেয়ে কমন মিস্টেক যেটা করে থাকি সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং না করা। পড়াশোনা কিন্তু সবাই করে আলটিমেটলি ইন দি এন্ড অফ দ্য ডে, কিন্তু এই প্ল্যানিংটা কিন্তু সবাই করে না। আমার আশেপাশে, অ্যান্ড আই থিঙ্ক সাকিবের আশেপাশে সার্কেলেরও 70% মানুষের কিন্তু অ্যাডমিশন টেস্টের যা ঝামেলা হয়েছে সেটা মেইনলি হয়েছে হচ্ছে প্ল্যানিং এর ল্যাকিং এর কারণে। হ্যাঁ, যে দেখা গেছে যে প্রপারলি প্ল্যান করে না। এই প্ল্যান মানে কি, ওই যে প্ল্যান এটা ঠিক করেছে ঠিকই, কিন্তু বি সি ডি ইটা ঠিক করে নাই। মাঝখানে কখন গুচ্ছ পরীক্ষা হয়ে গেছে জানিও না, মাঝখানে কখন জাহাঙ্গীরনগর পরীক্ষা হয়ে গেছে জানিও না, সেটাই। এবং দেখা গেছে প্ল্যান এ এবং বি ঠিক মতো করেছে, কিন্তু সি ডি ইটা ঠিক মতো করে নাই। এবং অ্যাডমিশন টেস্টটা কিন্তু আলটিমেটলি ইটস আ গেম অফ স্ট্র্যাটেজি। হ্যাঁ, যে তুমি কতটুকু স্ট্র্যাটেজিক্যালি আগাচ্ছ। সো এরকম হতেই পারে তোমার প্ল্যান এ কাজ করলো না, কারণ সিটের সংখ্যা তো আসলেই কম রিলেটিভলি, কিন্তু তোমার প্ল্যান বি কাজ করে গেল, বা বি সি ডি কোনোটাই কাজ করলো না, কিন্তু তুমি 7 কলেজে একটা দারুণ সাবজেক্টে চান্স পেয়ে গেলে, এবং সেখান থেকে পরবর্তীতে তুমি সেই সাবজেক্টে একদম পিএইচডি পর্যন্ত করে ফেললে, এবং তোমার ফিউচার অনেক বেশি ভালো হয়ে গেল। এবং দেখা গেল যে তখন তুমি পিছনে ফিরেই তাকাচ্ছ না যে ঠিক আছে আমার বি ইউনিটে হয় নাই তো কি হয়েছে, আমি 7 কলেজে ভালো একটা সাবজেক্ট থেকে পড়াশোনা করে আমি কিন্তু লাইফে দারুণ করে ফেলেছি। হ্যাঁ, সো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ইমিনেন্ট ফিউচার, থিঙ্ক লং টার্ম, ঠিক আছে? রাইট। সো দীর্ঘমেয়াদের চিন্তা করাটা খুবই দরকার। সো প্ল্যান সি হিসেবে গুচ্ছ থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। আবারও ভালো ভালো সাবজেক্ট আছে, সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো এখন অনেক ভালো করছে। আমরা দুজনেই সোশ্যাল সায়েন্সে পড়ে এসেছি, ফারহান ভাইয়াও সোশ্যাল সায়েন্সে পড়ে এসেছে। সো এই ফ্যাকাল্টিটা ওভারঅল গ্লোবালি ভালো করছে, পড়তেই পারো। আর জাহাঙ্গীরনগর এবং বিউপি কিন্তু বর্তমানে অনেক রেপুটেড ইউনিভার্সিটিজ, বিশেষ করে বিউপি বর্তমানে জব মার্কেটে অসাধারণ করছে। সেখানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বলো, বিবিএ বলো, দুটোতেই কিন্তু অনেক ভালো প্রসপেক্ট আছে। সো সেটাও ট্রাই করে দেখতে পারো। অফকোর্স মেজাবিন যেটা বললো, তুমি যদি শেষ পর্যন্ত 7 কলেজেও টিকে যাও, তোমার পড়াশোনার দায়ভারটা তুমি নিজের কাঁধে নিয়ে নিতে পারবা। হ্যাঁ, যেহেতু পড়াশোনায় খরচ খুব বেশি না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর সুবিধা তো এটাই যে পড়াশোনার খরচ খুব কম, তাই বাপ মার কাছ থেকে একটা প্রেশার তোমার অনেক উঠে যাবে, অ্যান্ড নিজে ভালো পড়াশোনা করে অনেক সামনের দিকে আগাতে পারবা। এরপরে সময় ব্যবস্থাপনা এবং খরচ নিয়ে মুনজেরিন কিছুটা বলেছিল, আমি তাও অল্প একটু বলি। এই সময়টাতে খুব বেশি সময় ব্যয় করার মতো সময় নাই। মেহজাবিন, তুমি কয়টা কোচিং এ পড়ছো? আচ্ছা, আমি একদম সত্যি কথা বলবো, আমি 2টা কোচিং এ পড়াশোনা করেছি, কিন্তু তুমি জানো যে আমি আসলে কতটুকু আদৌ ওখানে ইনভেস্টেড ছিলাম। আমি 2টা কোচিং এ এডমিশন নিয়েছিলাম, কিন্তু আমি যদি বলি আমি একটাতে 30% ক্লাস করেছি, আরেকটাতে 70% ক্লাস করি। এইটা হয়, কিন্তু আমরা অনেকেই অনেকগুলো কোচিং এ ভর্তি হব, অনেকগুলো ইউনিট মাথায় নিয়ে বের হব, কিন্তু আলটিমেটলি ক্লাস করা হবে না, সেই বিষয়গুলো পড়াশোনা করা হবে না। আচ্ছা, কেউ ভুল বুঝার আগে আমি একটু ক্লিয়ার করে ফেলি যে হ্যাঁ, আপনি এত টাকা দিয়ে কোচিং এ ভর্তি হয়েছেন কিন্তু আপনি পড়াশোনা করেন নাই, কোচিং। এটা অনেকেরই হয়। এটা কিন্তু খুবই ন্যাচারাল, কারণ আপনার হাতে সময় কিন্তু খুবই কম। হ্যাঁ, এবং কোচিং গুলোতে ভর্তি হলে কি হয় যে আমাকে কোচিং এর টাইম অনুসারে আমার বাকি সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, কিন্তু ওটা কিন্তু সবসময় সম্ভব হয় না। হ্যাঁ,
হ্যাঁ, এবং আমাদের ওই কম সময়ের মধ্যে দেখা যায় যে আমার প্ল্যানে আছে যে আমার হচ্ছে আজকের মধ্যে দেখা যাচ্ছে আমি সায়েন্সের সাবজেক্টটা পড়তে হবে, আমার জেনারেল নলেজে পড়তে হবে, আমার ইংলিশও পড়তে হবে, এতগুলো আসলে একসাথে হ্যান্ডেল করাটা খুবই নিজের পড়া হয় না, আপনি রাস্তায় অনেকটা সময় কাটিয়ে দিচ্ছেন, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে দৌড়াচ্ছেন, সো অনেক সময় বের হয়ে যায়। সো এইটা একটু সাবধান। হ্যাঁ, আমি যারা যারা ভর্তি হচ্ছেন তারা অনেকেই দেখবেন যে 4 দিন ক্লাস করে আর ক্লাস করা হচ্ছে না, এই কাজটা আগের থেকে না করার চেষ্টা করেন। যদি এমন মনে হয় যে পারবেন না, দরকার হলে আগের থেকে ভর্তি হয়েন না, আগে প্ল্যানিংটা ওভাবে করে নেন। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে যারা ঢাকার বাইরের থেকে আসতেছেন এবং ঢাকার ভিতরেও খরচটাও একটা অনেক বড় ব্যাপার। ঢাকার বাইরের থেকে সে ঢাকায় এসে প্রিপারেশন নিতে গেলে 6 মাসে আমরা হিসাব করে দেখেছি 80,000 থেকে 1 লাখ টাকা খরচ হয়ে যায়। থাকা, খাওয়া, কোচিং এর খরচ, বইয়ের খরচ, যাতায়াত, এই সবকিছু মিলায় অনেক টাকা খরচও হয়ে যায়। সেই প্রিপারেশনটা মানসিকভাবে রাখা দরকার। এবং এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য আসলে 10 মিনিট স্কুলে যাত্রাটা শুরু হয়েছিল। 2015 সালে আমরা যখন প্রথম অ্যাডমিশন টেস্টে পড়াতে শুরু করি, আমাদের প্রথম টার্গেট ছিল যে সকল শিক্ষার্থীরা ঢাকার বাইরে থেকে প্রপারলি প্রিপারেশন নিতে পারছে না, হয়তো অনেকে জিওগ্রাফিক ডিস্টেন্সের কারণে এত দূর থেকে আসতে পারবো না, থাকার জায়গা নাই বা অর্থ সংকুলন হচ্ছে না, সো এই জিওগ্রাফিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারটা দূর করার জন্যই আমরা আসলে কাজ শুরু করছিলাম। আজকে আমরা 8 বছর টানা অ্যাডমিশন টেস্টটা পড়াচ্ছি। আসলে এখান থেকে আমাদের একাডেমিক জার্নিটা শুরু হয়েছিল। সো উই আর ভেরি প্রাউড অফ দিস। এই জিনিসটা বারে বারে রিমাইন্ড করতে চাই যে এই টাকা পয়সা এবং সময়ের ব্যাপারটা একটু সচেতন থাকবেন। অনেক জায়গায় ভর্তি হয়ে আসি, অনেক কিছু একসাথে করার চেষ্টা করতেছি, এইটার থেকে লিমিটেড কিন্তু প্রিসাইজ টার্গেটেড সিদ্ধান্ত নেবেন, টার্গেটেড প্রিপারেশন নেবেন। একটু আগে দেখালাম যে একটা প্রিপারেশনে 13,000 আসনের জন্য পরীক্ষা দেওয়া যায়, মানে অনেক জায়গায় দৌড়ানো লাগতেছে না, অল্প প্রিপারেশন বেশি সম্ভাবনা, অল্প পুঁজি বেশি রুচি। আর আমরা যেটা বলছিলাম না বারবার যে অনেকগুলো ব্যাকআপ প্ল্যান রাখা, তার মানে কিন্তু এই না যে তোমার মানে তোমার কি বলবো, তোমার কাজের পরিধি অনেক বেশি বাড়িয়ে ফেলো, তোমার পড়াশোনার পরিধি অনেক বেশি বাড়িয়ে ফেলো, এটা কিন্তু আমরা বলতে চাচ্ছি না যে হ্যাঁ তুমি অ্যাট দ্য সেম টাইম মেডিকেলের জন্য ট্রাই করবা, ইঞ্জিনিয়ারিং এর জন্য ট্রাই করবা, বি ইউনিটের জন্য ট্রাই করবা, তারপর তুমি আইবি এর জন্য ট্রাই করবা, এরকম কিন্তু আমরা সাজেস্ট করছি না। হ্যাঁ, বিকজ আমরা সবার আগে বলছি যে নো ইউর স্ট্রেংথ বোঝার পরে তারপর আমরা তোমাদেরকে ওই প্ল্যানটা দেখালাম যেখানে কিনা তুমি যদি যে কোনো একটা বিষয়ের জন্য প্রিপারেশন নাও, সেই একই প্রিপারেশনের সাথে একটু 19-20 করে কিন্তু তুমি আরো অনেক জায়গায় ট্রাই করতে পারবে। হ্যাঁ, সো ডোন্ট ট্রাই, মানে একদম বেশি স্প্রেড আউট করে ফেলো না তোমার অ্যাটেম্পটাকে, ট্রাই টু কিপ ইট কনসাইজ। আবার আরেকটা যেটা আমরা খুব কমন ভুল করি সেটা হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদের দ্বারা বা আমাদের ফ্যামিলির দ্বারা প্রভাবিত হয়ে আমরা অনেক জায়গায় ট্রাই করার চেষ্টা করি। অ্যাট দ্য সেম টাইম আমার সব ফ্রেন্ডরা ইঞ্জিনিয়ারিং এর জন্য ট্রাই করছে, আমিও চলে গেলাম পিছিয়ে পিছিয়ে, কারণ তখন কিন্তু ওই যে একটা মজাও থাকে যে হ্যাঁ ফ্রেন্ডরা নতুন ভর্তি হচ্ছে আমিও ভর্তি হবো। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে এটার মধ্যে যে এই ক্লাস থেকে ওই ক্লাসে দৌড়াদৌড়ি করতে গিয়ে তোমার মনে হচ্ছে যে তোমার অনেক পরিশ্রম হচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি অনেক পড়াশোনা করছো, কিন্তু দিন শেষে তোমার আউটকামটা কিন্তু খুবই লিমিটেড হয়ে যাচ্ছে। তুমি যতটুকু মনে করছো ততটুকু কিন্তু আসলে হচ্ছে না। সো বাবা মার প্রেশার, ফ্রেন্ডদের পিয়ার প্রেশারে পড়ে কিন্তু একটা জায়গা বেছে নিও না। বাবা মার কিন্তু অনেক প্রত্যাশা থাকবে যে তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, লয়ার হবা, কিন্তু আগে নিজের যোগ্যতা, নিজের ইচ্ছা, নিজের ভালো লাগা, নিজের প্রস্তুতি, সেটাকে মূল্যায়ন করে একটা সিদ্ধান্ত নাও। বাবা মার ইচ্ছা পূরণ করতে যে নিজে কুরবান হয়ে যাওয়ার কিন্তু কোনো মানে নাই। এই পর্যায়ে আমি ফারহান সাকিবকে ডাকবো, আদার সাকিব, ও আগামী 3 মাসে যে স্টাডি প্ল্যান আছে সেইটা এবং আমাদের যে কোর্সের বিস্তারিত সেটা নিয়ে আলোচনা করবে। ফারহান সাকিব, ওভার টু ইউ। ওকে, সো থ্যাংক ইউ সাকিব বিন রশিদ, দ্য অরিজিনাল সাকিব। সো আমরা এখন কথা বলবো হচ্ছে আমাদের আগামী 3 মাসের যে স্টাডি প্ল্যান সেটা নিয়ে। এখন এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের হাতে সময় আছে কি পরিমাণ। আমরা অনেক সময় মনে করি যে শুরু করব, কালকে থেকে পড়া শুরু করব, এই কালকেটা আর আসে না। দ্যাটস প্রবলেম নাম্বার 1। প্রবলেম নাম্বার 2 হচ্ছে, মনে করো 9:37 বাজছে, তুমি ঠিক করলা যে 10টা থেকে পড়া শুরু করবো, এবং ঠিক 10টা বাজার একটু আগে তোমার মা ডাকলো অথবা তোমার বাবা ডাকলো, এসে দেখলাম যে 10:02 বেজে গেছে। তখন আমরা মনে করি যে 10:02 বেজে গেছে, না রাউন্ড ফিগার ঠিক 10:30 থেকে পড়া শুরু করবো। এই জিনিসটা একদমই করা যাবে না। অর্থাৎ তোমার যখন মনে হবে এবং যেই অবস্থায় তুমি একটু সুযোগ পাবে পড়ালেখা করার, ঠিক তখন থেকেই তোমাকে পড়ালেখা করতে হবে। কারণ তুমি যদি 9:37 মনে করো যে 10টা বাজলে পড়া শুরু করব, এই জন্য 10টা পর্যন্ত অপেক্ষা করব, ব্যাপারটা এমন করা উচিত না। তোমার 9:37 যদি মনে হয় যে পড়ালেখা শুরু করা দরকার, তাহলে 9:37 তোমার পড়ালেখাটা শুরু করে দেওয়া উচিত। তোমার
তোমার যদি মনে হয় যে কালকে থেকে ক্লাস করা শুরু করবো, এটা যদি আজকে মনে হয় তাহলে আজকে থেকে পড়ালেখাটা আসলে শুরু করে দেওয়ার দরকার। আমরা এখন কথা বলবো আগামী 3 মাসের স্টাডি প্ল্যান নিয়ে। দেখো, আমাদেরকে যে অনেক বেশি পড়ালেখা করতে হবে তা কিন্তু না, ভুল বুঝো না, একটু বোঝো স্ট্র্যাটেজি ব্যাপারটা। আমাদেরকে মূলত 3টা সাবজেক্ট পড়তে হবে, বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজ। এই 3টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট যেমন বাংলা এবং ইংলিশ, এটা অলরেডি আমরা 12 বছর পড়ে এসেছি, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত 12 বছর আমরা পড়ে এসেছি বাংলা আর ইংলিশ। নতুন করে যে জিনিসটা আমাদের পড়তে হচ্ছে সেটা হচ্ছে জেনারেল নলেজ। এখন জেনারেল নলেজের একটা ব্যাপার সবাই জানো, সেটা হচ্ছে যে তোমাদের সবার জন্য জেনারেল নলেজটা নতুন। একমাত্র যারা নিয়মিত স্কুল কলেজে কুইজ করতো না বা যারা নিয়মিত স্কুল কলেজে বিতর্ক করতো না তারা বাদে বাকি প্রায় সবার কাছে জেনারেল নলেজটা নতুন। এবং প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা একেবারে মেরিট পজিশনে একদম টপ যারা করে, তারা যে আসলে এরকম বিতার্কিক ব্যাকগ্রাউন্ড থেকেই আসে কিংবা তারা যে কুইজিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে তা কিন্তু না। এর বাইরেও অনেকেই আছে তোমার মতো যারা প্রথমবারের মতো হয়তো বা অ্যাডমিশন সিজনে কুইজ পড়া শুরু করে বা জেনারেল নলেজ পড়া শুরু করে, তারাও কিন্তু খুব ভালো ভালো নাম্বার পায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে পড়তে হবে? পড়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবা, তোমাকে আমরা যেভাবে পড়াবো তুমি যদি সেই গাইডলাইনটা ফলো করো, ইনশাল্লাহ তুমি যদি পরিশ্রম করো, তোমার যদি সততা থাকে, তুমি যদি নিজের উপর নিজে আত্মবিশ্বাসী হও, তাহলে তুমি চান্স পাবেই। এখন কথা হচ্ছে যে আমাদের গাইডলাইনটা কি। আমরা চেষ্টা করব প্রতি সপ্তাহে 3টা করে আমাদের লাইভ ক্লাস হবে, একটা বাংলার, একটা ইংলিশের এবং একটা জেনারেল নলেজের। এখন এই যে তুমি লাইভ ক্লাসটা করছো, একটা লাইভ ক্লাসের পরপরই তোমাকে এই লাইভ ক্লাসটার লেকচার শিট দিয়ে দেওয়া হবে এবং তোমাকে ক্লাসের স্লাইডটা দিয়ে দেওয়া হবে। তুমি চাইলে এই লেকচার স্লাইড এবং লেকচার শিট দুটোই সাথে সাথে পড়তে পারো, আবার চাইলে আগেও পড়ে নিতে পারো, ক্লাসের আগেও কিন্তু পড়ে নিতে পারো। এটা করে তোমার যেটা হবে, তোমার লাইভ ক্লাসের আগেই লাইভ ক্লাস সম্পর্কে একটা আইডিয়া থাকবে যে ক্লাসগুলো আসলে কেমন হবে, কোন টপিকের উপর হবে, সাব টপিক কি হবে, কোন জায়গাটায় তোমার বেশি মনোযোগ দিতে হবে, কোন জায়গাটা তুমি হয়তো বা একটু কম কনসেন্ট্রেট করলেও তুমি পারবা, কারণ তুমি আগে পড়েছো, এই ব্যাপারটা তুমি বুঝতে পারবা। এর পাশাপাশি আমাদের প্রতিদিন ডেইলি এক্সাম থাকবে। আমাদের এই যে বি ইউনিট কোর্সটা রয়েছে, যতগুলো ক্লাস ততগুলো ক্লাসের জন্য ডেইলি এক্সাম থাকছে এবং প্রতিটা সপ্তাহে, যতগুলো সপ্তাহ তোমরা পড়ছো, প্রতিটা সপ্তাহে তোমাদের উইকলি এক্সাম থাকছে। যে উইকলি পরীক্ষাগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সেটির অনুরূপ হবে, অর্থাৎ সেটির আদলে হবে। সেটা কিরকম? বাংলায় 15 মার্ক, ইংলিশে 15 মার্ক, এমসিকিউর কথা বলছি, এবং জেনারেল নলেজে 15, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল 15 করে 30 মার্ক টোটাল। এই যে 30 এবং 15, 60 টোটাল মার্কের উপর তোমাদের প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা হবে। সেটা উইকেন্ডে হবে, সেটা শুক্রবার শুরু হবে, শুক্রবার থেকে শুরু করে তুমি শনিবারের মধ্যে পরীক্ষাটা দিতে পারবে এবং সপ্তাহে 3টা লাইভ ক্লাস থাকবে। সো এই গেল হচ্ছে আমাদের ওভারঅল স্টাডি প্ল্যান। তোমাদের অনেকের একটা প্রশ্ন আছে যে ভাইয়া আমরা কোন বই ফলো করব? এই ব্যাপারে আমি তোমাকে একটা ফ্র্যাঙ্ক কথা বলতে চাই, সেটা হচ্ছে বাজারে অ্যাডমিশনের জন্য যে বইগুলো অ্যাভেলেবল, ফর এক্সাম্পল বাংলার কথা যদি আমি বলি, বাংলার জন্য বই বিচিত্রা আছে, বাংলা বিচিত্রা আছে, ধ্রুব বইটা আছে, অভিযাত্রী বই আছে, এটিএম বই আছে, এরকম অনেকগুলো বই আছে। এবং বাজারে যে বইগুলো আছে এবং বাজারে যে বইগুলো সর্বাধিক বিক্রিত হয়, প্রত্যেকটা বই ভালো। এখানে ব্যাপারটা এমন না যে এই বইটা একেবারেই খারাপ বা এই বইটাই বেস্ট, এরকমটা আসলে ডিসাইড করাটা ইম্পসিবল, কারণ প্রত্যেকটা বইয়েরই কিছু না কিছু অংশ ভালো। কোনো বইয়ের হয়তোবা টপিক ডিসকাশনটা ভালো, কোনো বইয়ের হয়তোবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো, আবার কোনো বইয়ে হয়তোবা ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ আপকামিং পরীক্ষাগুলোতে যে টপিক আসতে পারে সেইটার আলোচনাটা ভালো আছে। এই জন্য আমাদের যেটা করা উচিত, আমরা সবগুলো বই নিয়ে আলাপ আলোচনা করে, ডিসকাশন করে, অ্যানালাইজ করে আমরা আমাদের লেকচার শিটগুলো প্রিপেয়ার করেছি। আমাদের যে লেকচার শিটগুলো রয়েছে, যেগুলো তোমরা প্রতি ক্লাসের সাথে সাথে পেয়ে যাবে, টপিক ভিত্তিক এবং ক্লাস ভিত্তিক লেকচার শিট, এই লেকচার শিটগুলোতে তোমরা যদি গো থ্রু করো, তোমরা যদি পড়ো এবং সেই অনুযায়ী পড়ে প্রিপারেশন নিয়ে তোমরা যদি ডেইলি কুইজগুলো দাও, উইকলি এক্সামগুলো দাও, তাহলে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে আবারও বলছি, আলাদা করে বই কিনতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই, ঠিক আছে? ওকে, এইবার আমরা তাহলে আমাদের এর পরের সেগমেন্টটাতে যাই।
এখন আমরা আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স বি ইউনিটের, যেখানে আমরা বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান পড়াচ্ছি, এইটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? আর তোমরা যারা ক্লাসটা শেয়ার করো নাই তারা একটু ক্লাসটা শেয়ার দিতে পারো, কারণ আজকের এই সেশনটা থেকে আমরা অনেক ভ্যালুয়েবল ওপিনিয়ন আমাদের এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টরদের কাছ থেকে পেয়েছি। আমরা শুনতে পেরেছি যে তাদের মতামতগুলো কি, তাদের ওভারঅল এক্সপিরিয়েন্স এক্সপার্টিসগুলো তারা আমাদের সাথে শেয়ার করলেন, এবং থ্রু আউট দ্য জার্নি, অ্যাডমিশনের যে জার্নি, সেই জার্নিতেও কিন্তু আমরা এগুলো শেয়ার করবো। সো এইভাবে কিন্তু আমরা আজকে যে লাইভ ক্লাসটা সেটা যদি শেয়ার করে নিজের টাইমলাইনে রাখি, তাহলে আমরা পরবর্তীতেও যখনই দরকার পড়বে, মনে করে 1 মাস তুমি প্রিপারেশন নিয়ে ফেলেছো, হঠাৎ মনে পড়লো আচ্ছা স্বর্ণাপু যেন এটা সম্পর্কে কি বলেছিল, অথবা মুনজারিন আপু যেন এটা সম্পর্কে কি বলেছিল, তখন কিন্তু তোমরা তোমাদের টাইমলাইন থেকে এই লাইভ ক্লাসটা আবার খুঁজে বের করতে পারবা। সো একটু যারা যারা লাইভ ক্লাসে শেয়ার দিচ্ছ তারা কমেন্টে ডান লিখে ফেলো, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এই লাইভ ক্লাসটা শেয়ার করেছো। আর তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলেও আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবো। আচ্ছা, রিটেন ক্লাস কি নিব কিনা রাজু জিজ্ঞেস করেছে। অবশ্যই রিটেনের ক্লাস থাকবে, রিটেনের জন্য আলাদা পরীক্ষাও থাকবে। আমরা একদম কোর্সটা শেষে আমরা রিটেনের জন্য আলাদা ক্লাস এবং পরীক্ষা দুইটাই বরাদ্দ রেখেছি। কেন এমসিকিউটা প্রথমে পড়াচ্ছি, এমসিকিউতে কেন ফোকাস করছি? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পরীক্ষার্থী যদি এমসিকিউতে পাস না করে, তার রিটেন পরীক্ষার খাতাই দেখা হয় না। অর্থাৎ তোমাকে প্লেস করার জন্য, তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হওয়ার জন্য প্রথমেই এমসিকিউতে পাস করতে হবে, পরে আসবে তোমার রিটেন খাতা। এই জন্য আমরা এমসিকিউ আগে পড়াবো, এমসিকিউ পরীক্ষা আগে নিব। তবে তার মানে এই না যে তোমার রিটেন আমরা পড়াবো না বা রিটেনের পরীক্ষা নিব না, রিটেনও পড়ানো হবে, রিটেনেরও কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ওকে, মুনতাহা শেয়ার করেছে, ধন্যবাদ। পপি ইসলামকে ধন্যবাদ শেয়ার করার জন্য। রাজুর উত্তর তো অলরেডি দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এরপরে দেখি আর কার কি প্রশ্ন আছে। ওকে, চলো এইবার তাহলে আমরা আমাদের কোর্সের যে জার্নিটা, এই কোর্সের জার্নিটা একটু শুরু করে ফেলি। আমাদের 10 মিনিট স্কুলের বি ইউনিট ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স, এই যে 2023, এটার মধ্যে আমরা আসলে কি কি পাচ্ছি। আমরা আমাদের এই যে কোর্সটা রয়েছে, এই কোর্সটার মধ্যে 3টা বিষয় নিয়ে পড়বো। এটা তো অলরেডি আমরা কথা বলেছি। আমরা কোন 3টা বিষয় নিয়ে পড়বো? আমরা বাংলা, ইংরেজি এবং জেনারেল নলেজ, এই 3টা বিষয় নিয়ে কিন্তু পড়ছি, এবং টোটাল 75টা লাইভ ক্লাস থাকছে। এখন 75টা লাইভ ক্লাসের ডিভিশনটা একটু বলে দিই। বাংলা লাইভ ক্লাস হবে 20টা, ইংলিশ লাইভ ক্লাস হবে 20টা, জেনারেল নলেজ লাইভ ক্লাস হবে 20টা। তাহলে কত হলো? 20 20 20 60 টোটাল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া 15টা লাইভ ক্লাস তো বাকি রয়ে গেল, এই 15টা লাইভ ক্লাস কিসের উপর হবে? আমাদের প্রথম 60 যে লাইভ ক্লাস, এগুলো হবে পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটকে টার্গেট করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সিলেবাস এবং মানবন্টনকে কভার করে। এরপরেও কিন্তু আমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে, এরপরে হচ্ছে আমাদের বিউপির পরীক্ষা রয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা রয়েছে। এই যে বাকি ইউনিভার্সিটিগুলো, সেগুলোকে আমরা সেগুলোর যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর আগে আগে আমরা এই 15টা লাইভ ক্লাস নিব, যাতে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বাদেও অন্যান্য সকল ইউনিভার্সিটির যেই অ্যাডমিশন টেস্টগুলো রয়েছে সেগুলো আমরা কভার করতে পারি। ওকে, তারপরে দেখি এরপরে কি আছে। হ্যাঁ, এরপরে আমি বলে নেই এরপরে কি আছে। তারপরে হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে আমরা কি পাচ্ছি? আমরা প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে কিন্তু লেকচার শিট পাচ্ছি। যতটা ক্লাস ততটা লেকচার শিট, এবং ক্লাস যেটার উপর নেওয়া হবে, যেমন এই যে আজকে আমি যা যা কিছুর উপর ক্লাস নিচ্ছি, এটার উপর যে স্লাইডটা থাকছে সেই স্লাইডটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া লেকচার শিট ভার্সেস লেকচার স্লাইড পার্থক্য কি? লেকচার শিটটা একটু এলাবোরেটেড হয়, লেকচার শিটটা একটু কম্প্রিহেনসিভ হয়। যেমন আমি আজকে জেনারেল নলেজের লেকচার শিট দেখছিলাম, যেহেতু তোমাদের কালকে অফিসিয়ালি প্রথম ক্লাস, তোমাদের কালকে, আজকেটা ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমাদের আলাপ আলোচনার জন্য ক্লাস, তোমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য ক্লাস। এখনো যেহেতু সবাই ভর্তি হয় নাই, এবং যেহেতু কালকে একসাথে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে, এই জন্য এখনো যেহেতু সবাইকে অ্যাপ্রুভ করা হয়নি আমাদের গ্রুপে, এই জন্য আমরা কালকে থেকে লাইভ ক্লাসটা অফিসিয়ালি শুরু করছি। 2 অক্টোবর 2023 থেকে আমাদের অ্যাডমিশন জার্নিটা অফিসিয়ালি শুরু হচ্ছে। সো এর আগে আমি কালকে যেহেতু জেনারেল নলেজের ক্লাস, আমি আজকে জেনারেল নলেজের লেকচার শিটটা দেখছিলাম। জেনারেল নলেজের লেকচার শিটে টোটাল পেজ রয়েছে হচ্ছে 46 পৃষ্ঠা, এবং ছোট ছোট ফন্টে লেখা। আর আমাদের স্লাইডটাতে এইখানে যা যা কিছু আছে তার থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো পড়তেই হবে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের স্লাইড, অর্থাৎ আমাদের ক্লাসগুলো হবে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের উপর, একটু সেকেন্ড প্রায়োরিটাইজড যে ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো নিয়ে আমাদের লেকচার শিট। আশা করি এই ব্যাপারটাও তোমরা বুঝতে পেরেছো। তো আমরা বলেছিলাম যতটা লাইভ ক্লাস ততটাই কিন্তু আমাদের ডেইলি এক্সাম। 75টা ডেইলি এক্সাম হচ্ছে আমাদের, 16 সপ্তাহ ধরে আমরা পড়াবো, অর্থাৎ
16টা শুক্র শনিবার নিয়ে আমরা উইকলি পরীক্ষা নিচ্ছি, 10টা ফাইনাল টেস্ট আমরা নিব একেবারে, যেগুলো দিয়ে তুমি বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার আসলে পজিশন কেমন আসতে পারে। আমাদের লিডার বোর্ড থাকবে, অর্থাৎ পুরো বাংলাদেশ থেকে আমাদের যত শিক্ষার্থীরা পরীক্ষা দিবে সবার নাম্বারের ভিত্তিতে তোমার পজিশনটা মেরিট লিস্টে কোথায়, এটা কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগেই এই রিয়েলিটি চেকটা তুমি পেয়ে যাওয়া। এবং তার পাশাপাশি আমাদের লাইভ ক্লাসগুলোর পাশাপাশি কিন্তু জুম ক্লাস থাকছে, জুম সেশন থাকছে, যে জুম সেশনগুলোতে আমরা তোমাদের প্রশ্নগুলো সরাসরি জানতে চাইবো। আমাদের ফেসবুক লাইভ যেমন এখনো যেরকম লাইভ ক্লাসটা হচ্ছে, যে তোমরা প্রশ্ন করছো কমেন্টে, সেগুলো আমি পড়ে পড়ে উত্তর দিচ্ছি, কিন্তু জুম সেশনে আমরা যেটা করব, তোমরা সরাসরি শিক্ষকদের কাছে, ইনস্ট্রাক্টরদের কাছে সরাসরি তোমাদের প্রশ্ন, কনফিউশন, কোয়েরি যদি থাকে সেটা জিজ্ঞেস করতে পারবে। সো জুম ক্লাসের মাধ্যমে আমরা এই ব্যাপারটা করছি। এখন আমরা আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো। আমরা চলে আসলাম এবার আমাদের টিচার প্যানেল নিয়ে। আমরা কি নিয়ে কথা বলবো? আমরা এবার আমাদের টিচার প্যানেল নিয়ে কথা বলবো। আমাদের সাথে কে কে আছেন? আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছে হচ্ছে মুজরিন আপু ক্লাস নিচ্ছেন। মুজরিন আপুর এক্সপিরিয়েন্স তোমরা অলরেডি জানো। মুজরিন আপুর অনার্স অ্যান্ড মাস্টার্স দুইটারই ব্যাকগ্রাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। পরবর্তীতে আপু অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও পড়ালেখা করেছেন। তার পাশাপাশি রয়েছে তোমাদের নাইম দুর্জয় ভাইয়া। নাইম দুর্জয় ভাইয়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। এর পাশাপাশি রয়েছে তোমাদের পরিচিত সাকিব বিন রশিদ ভাইয়া। প্রায় 12 বছর ধরে তিনি অ্যাডমিশনের ক্লাস নিচ্ছেন, তাই এক্সপিরিয়েন্সটা আশা করি তোমরা বুঝতে পারছো। এর পাশাপাশি তোমাদের আরেকজন প্রিয় শিক্ষক, তিনি আমাদের সাথে এই অ্যাডমিশন কোর্সেই তার যাত্রা শুরু করেছেন, অর্থাৎ প্রথমবারের মতো তিনি ক্লাস নেওয়া শুরু করেছেন আমাদের সাথে এই 2023 ব্যাচের। তিনি হচ্ছে তোমাদের নাসির তামজিদ ভাইয়া। নাসির তামজিদ ভাইও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত। তাই আশা করা যায় এই যে আমাদের স্ট্রং ইংলিশ পুলটা রয়েছে, এই স্ট্রং ইংলিশ পুল, এই ইংলিশ ইনস্ট্রাক্টরদের কাছে তুমি যদি পড়ো, তাহলে তোমার বেসিক একেবারে অ্যাডভান্স লেভেলে গিয়ে ঠেকবে এবং তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিফিকাল্টি লেভেলের প্রশ্ন আসে সেটা সঠিকভাবে মোকাবেলা করতে পারবে। ওকে, তারপরে আমরা একটু দেখব বাংলা ডিপার্টমেন্টে কারা আছে। যেহেতু আমি এতক্ষণ ধরে কথা বলছি, আমি বাংলা ডিপার্টমেন্টে আছি, আমি আগে আমার পরিচয় দিই। আমি প্রায় 7 বছর ধরে পড়ালেখা করছি এবং পড়ালেখা করাচ্ছি অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে। এর পাশাপাশি আমাদের সাথে রয়েছে তোমাদের প্রিয় রবিউল ইসলাম সানি ভাইয়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। এবং তোমরা অনেকেই হয়তো বা চিনো FM শাহরিয়ার ফিরোজ শাওন ভাই। যে কোনো গ্রুপে যখন কেউ জিজ্ঞেস করে যে বাংলার জন্য বেস্ট ইনস্ট্রাক্টরকে, আমি আজ অবধি কোথাও গিয়ে কখনো কমেন্টে বলি নাই যে আই এম দ্য বেস্ট, এটা আমি কখনোই বলি নাই। আমি এবং অন্য কাউকে বেস্ট বলি, আমি সব জায়গায় শাওন ভাইকে মেনশন করে বলেছি যে শাওন ভাই ইজ দ্য বেস্ট, তোমরা শাওন ভাইয়ের কাছে চোখ বন্ধ করে পড়তে পারো। সো দিস ইজ ভেরি গ্ল্যাড সিচুয়েশন ফর আস যে শাওন ভাই আমাদের সাথে এই কোর্সটাতে ক্লাস নিতে সম্মতি দিয়েছেন এবং তিনিও আমাদের এই যে অ্যাডমিশন কোর্সটা, বি ইউনিটের যে অ্যাডমিশন কোর্সটা, এই অ্যাডমিশন কোর্সে শাওন ভাইও আমাদের সাথে ক্লাস নেবে। তোমরা শাওন ভাইয়ের ইউটিউব অথবা ফেসবুকে বিভিন্ন ভিডিও আছে, ফ্রি ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন বিভিন্ন পাবলিক ফেসবুক গ্রুপে যখন কোনো স্টুডেন্ট জিজ্ঞেস করে যে হু ইজ দ্য বেস্ট বাংলা ইনস্ট্রাক্টর, তখন আমি কেন শাওন ভাইকে মেনশন করি। তোমরা তার ক্লাসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে। তার পাশাপাশি তোমাদের অনেক প্রিয় সম্পদ ভাইয়া আছে। সম্পদ ভাইয়া ইদানিং একটু ব্যস্ত, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা তার প্রায় শেষ, কিন্তু তারপরও সম্পদ এই ব্যস্ত শিডিউলের মধ্যেও তোমাদের জন্য সময় বের করেছে। কারণ সম্পদের মতে 2023 ব্যাচ সম্পদের অত্যন্ত প্রিয় একটা ব্যাচ, এই জন্য সম্পদ কিন্তু সময় বের করেছে। সম্পদ তোমাদেরও ক্লাস নেবে, অর্থাৎ এই ইংলিশের পর বাংলা ডিপার্টমেন্টেও আমরা দেখলাম আমাদের একেবারে রথী মহারথী ইনস্ট্রাক্টররা ক্লাস নিচ্ছেন। তাদের সাথে তোমাদের সবারই দেখা হবে এবং জুম সেশনেও নিয়মিত দেখা হবে। ওকে, তারপরে একটু দেখি। এরপরে ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট হচ্ছে আমাদের জেনারেল নলেজ। আচ্ছা, জেনারেল নলেজের জন্য আমাদের সাথে কে কে ক্লাস আছে? আমরা প্রথমেই অভ্র ভাইয়ের সাথে পরিচিত হব। আমরা দেখছি শরীফুল ইসলাম অভ্র ভাই আমাদের ফুল ইনস্ট্রাক্টর প্যানেলের সবচেয়ে সিনিয়র পুলটা হচ্ছে আমাদের জেনারেল নলেজের জন্য রয়েছে। অর্থাৎ দেখো, অভ্র ভাইয়ের টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 17 বছরেরও বেশি। অর্থাৎ অভ্র ভাই 2006 সালে অ্যাডমিশনের স্টুডেন্ট পড়ানো শুরু করেন এবং সেখান থেকে তিনি পড়িয়েই চলেছেন। ঠিক আছে, 17 বছরে প্রায় 10 লক্ষাধিক শিক্ষার্থী তিনি পড়িয়েছেন এবং তার শিক্ষার্থীরা কিন্তু অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তো পেয়েছে এবং 17 বছর তারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেনি, তারা কিন্তু দেশের বড় বড় অবস্থানে এখন অধিষ্ঠিত রয়েছে। তার পাশাপাশি তোমরা অলরেডি স্বর্ণাপুকে চিনো, মেহজাবিন আহমেদ স্বর্ণাপু, যারা বি ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা, মানবিক বিভাগের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটা করেছে। তারা অর্থনীতির ক্লাসগুলো দেখেছো কত প্রাণবন্ত ভাবে, কত ভালোভাবে, সুন্দরভাবে তোমাদেরকে অর্থনীতির মতো খটমটের বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন স্বর্ণাপু তোমাদের জেনারেল নলেজ পড়াবে। স্বর্ণাপু প্রায় 6 বছর ধরে পড়াচ্ছেন এবং তার পাশাপাশি
সাকিব বিন রশিদ ভাইও আছেন, যার এক্সপিরিয়েন্সও 12 বছরের বেশি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন এবং এখন তোমাদেরকে পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের সাথে ডক্টর সাকিয়া হক আপু আছেন। সাকিয়া হক আপু পড়ালেখা করেছেন ঢাকা মেডিকেল কলেজে, অর্থাৎ ডিএমসিতে তিনি পড়ালেখা করেছেন। এর পাশাপাশি তিনি কিন্তু স্বাস্থ্য ক্যাডার অর্থাৎ বিসিএস ক্যাডার, তার মানে তার কিন্তু জেনারেল নলেজের ওই ডেপথটা আছে দেখেই তিনি স্বাস্থ্য ক্যাডার হতে পেরেছেন। তারও প্রায় 10+ ইয়ারের এক্সপিরিয়েন্স রয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো আমাদের বাংলা কিংবা ইংলিশ ডিপার্টমেন্টের চেয়েও সবচেয়ে সলিড এবং সবচেয়ে এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্ট হচ্ছে জেনারেল নলেজ। এটা নিয়ে আমাদের অনেক হাই হোপস আছে। ওকে, তারপরে আমরা একটু গত বছরের সাফল্যটা দেখে নেই।